ঘাসের উপর পড়ে আছে সাকিবের নিথর দেহ। সবেমাত্র পাখির ন্যায় ডানা মেলে উঠতে শিখেছিল সে, কিন্তু ডানা ভেঙে গেল উড়ার আগেই। জীবনটা হুট করে এভাবে থমকে যাবে তা কেই বা জানত। অথচ এই জীবন নিয়ে কত স্বপ্ন সাজিয়ে রেখেছিল, মুহূর্তে যেন স্বচ্ছ কাচের ন্যায় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তার সব স্বপ্ন। সাকিবের নিথর দেহের পাশে এসে দাঁড়ায় ইব্রাহিম তালুকদার। কয়েক সেকেন্ড দৃষ্টি স্থির রেখে অতঃপর আকাশের দিকে চেয়ে বলে, মরেছে কিনা চেক করতে। বাবার আদেশ পেয়ে একপাশে বসে আকাশ। সাকিবের হাত ও গলা চেক করে মৃত্যু নিশ্চিত করতেই একটা শ্বাস ছাড়ে ইব্রাহিম তালুকদার। অতঃপর বলে ওঠে, শুরুটা সাকিবকে দিয়ে হলেও তাদের প্রত্যেকের পরিণতি এমন হতে চলেছে। লাশটা রাজের কাছে পাঠিয়ে দে, যেন তারা প্রত্যেকেই তাদের পরিণতি সম্পর্কে অবগত হয়। কিছুক্ষণের মাঝেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে নিলয়। ফ্রেশ হয়ে জোরপূর্বক নিজেকে স্বাভাবিক করে নেয় সে, কিন্তু ভেতরে বয়ে চলা তীব্র কষ্ট কেই বা জানতে পারবে। উপস্থিত সে মানুষগুলোর কেউ না। ভাবতেই তাদের পাশে এসে দাঁড়ায় নিলয়। দেখে সাকিবের লাশ একটা পুরনো বস্তায় ভরে নেওয়া হচ্ছে। তারা এতটা রিচ পার্সন হওয়া সত্ত্বেও এমন পুরনো ময়লাযুক্ত বস্তায় সাকিবের লাশ ঢুকিয়ে কি বোঝাতে চাইছে। ভাবতেই নিজের ক্রোধ দমিয়ে রেখে নিলয় প্রশ্ন ছুড়ে, লাশটা কোথায় নেওয়া হবে? ইব্রাহিম তালুকদার বস্তায় ভরা সাকিবের লাশটার দিকে চেয়ে বলে, তার মনিবের নিকট, যে তার লাগাম ধরে রেখেছিল। তারপর দেখব কাছের মানুষের এমন পরিণতি রাজকে কতটা ব্যথিত করে। সবকিছুর মালিক একমাত্র সৃষ্টিকর্তা। আমরা একতাবদ্ধ হয়ে কেবল তারই পথ অনুসরণ করি। কথাটা বলতে চেয়েও নীরব রইল নিলয়, কারণ প্রত্যেক কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। সঠিক সময়ে সঠিক জবাব দেওয়াটাই বুদ্ধিমানদের কাজ। ভাবতেই একটা শ্বাস নেয় সে। বুকটা ভারী হয়ে আসে মুহূর্তেই। তার বুঝতে বাকি নেই সাকিবের লাশ পরিত্যক্ত বস্তায় ভরে রাজের কাছে পাঠানোর মানে কি, যার সহজ অর্থ ইব্রাহিম তালুকদার বোঝাতে চাইছে তাদের দৃষ্টিতে রাজ ও তার সাথের সবাই ঠিক এমনই নগণ্য। বিষয়টা বুঝতে পেরেই ইব্রাহিম তালুকদারের দিকে তাকায় নিলয়। নিজের মাঝে বিড়বিড় করে বলে, এর জবাবটা তোর জন্য খুব ভয়ঙ্কর হতে চলেছে, জঘন্য বিশুল। এবার শুভ নামটির সমাপ্তি হতে চলেছে। নাও ইউ ওয়েট টু সি নিলয়। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা PSG এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। এদিকে নিজের ঘরে নীরব হয়ে বসে রইল সৃজনী। সাকিব তার সাথে এমন চিট করবে তা কখনো কল্পনাও ভাবতে পারেনি সে। সাকিব এভাবে তার পেছনে পড়ে থাকা, তার কথাবার্তা, আত্মবিশ্বাস এসব দেখে এক মুহূর্তের জন্যও সৃজনীর সন্দেহ হয়নি ভালোবাসার প্রতি। তাই তো নিশ্চিন্তে সায় দিয়েছিল সে নিজেও। অথচ আজ সারা জীবনের জন্য একটি সুন্দর সম্পর্কের সূচনার কথা উঠতেই পালিয়ে বেড়াচ্ছে সে। ফোনও বন্ধ করে রেখেছে তার। কখনো সামনে দাঁড়ালে এই বিশ্বাসঘাতকতার জবাব কি সে আদৌ দিতে পারবে? ভাবতেই একটা লম্বা শ্বাস নেয় সৃজনী। দৃঢ় সিদ্ধান্ত নেয়, আগামীকাল সকালেই সাকিবের মুখোমুখি হবে সে। তার কাজের যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারলে সম্পর্কটার এখানেই সমাপ্তি টানবে সে। সিদ্ধান্তে উপনীত হয়ে চোখের জল মুছে নিল সৃজনী। আগামীকাল সম্পর্কটা হয়তো শুরু হবে, নয়তো শেষ। সময়ের সাথে রাত গভীর হয়ে উঠেছে। সর্বত্র সন্ধান চালিয়েও সাকিবের কোনো হদিশ পায়নি রাজ। মিলেনি কোনো খবরও। জীবিত কি মৃত তারও কোনো নিশ্চয়তা নেই। ডিআইজি জাহাঙ্গীর আলমও তার লোক দেখানো দায়িত্ব পালনে নানান টিম ছড়িয়ে দিয়েছে চারদিকে। দেখে কেই বা বলবে সবকিছুর পেছনে এই জাহাঙ্গীর আলমই দায়ী। এ যেন আলোর মাঝে লুকিয়ে থাকা এক ঘোর অন্ধকার। রাত তখন প্রায় একটা পরিচিত নাম্বার থেকে কল আসে রাজের ফোনে। ফোন হাতে নিয়ে থমকে দাঁড়ায় রাজ, কারণ নাম্বারটা সেভ করা না থাকলেও বুঝতে বাকি নেই নাম্বারটা কার। এটা নিলয়ের গোপন নাম্বার। এমন সময় নিলয়ের ফোন আসাটা মোটেও ভালো লক্ষণ নয়। এর সাথে সাকিব সম্পৃক্ত নয় তো? ভাবতেই স্বাভাবিকভাবে ফোন রিসিভ করে রাজ। তার মাঝে কথা হয় মিনিট খানেক। কথা শেষ হতেই যেন নীরব হয়ে দাঁড়িয়ে রইল রাজ। সে কি আদৌ সত্য শুনেছে, নাকি এই মুহূর্তে তার নিজের কানকেও অবিশ্বাস করা উচিত? ভাবতেই এক হাত গাড়ির উপর অংশে রেখে তার উপর নিজের ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল রাজ। তার পাশে এসে দাঁড়ায় তুষার। কৌতূহল নিয়ে প্রশ্ন করে, সাকিবের কোনো খোঁজ মিলেছে? নীরব থেকে হালকা মাথা নাড়ে রাজ। কৌতূহল বাড়ে তুষারের। ফের প্রশ্ন ছুড়ে, আবারও প্রশ্ন ছুড়ে, কোথায় সে? আর নেই বলেই গাড়িতে উঠে বসে রাজ। স্থির হয়ে দাঁড়িয়ে রইল তুষার, যেন রাজের কথার মানে বুঝতে সক্ষম হয়নি সে। নয়তো ভুল শুনেছে, নয়তো এমন কথার মানে কি। ভাবতেই তীব্র অস্থিরতা নিয়ে গাড়িতে উঠে বসে সেও। দেখতে দেখতে রাত 2টা পার হয়ে এলো। ঘুম নেই কারো চোখে। বাড়িতেও ফরিদানটি সহ বাকি সবাই দুশ্চিন্তায় নির্ঘুম রাত্রি যাপন করছে। এর মাঝে হসপিটালে রুশানকে দেখে বাসায় ফিরে রাজ। রাজের উপস্থিতি অস্থির করে তোলে সকলকে।
ফরিদ আন্টি ছুটে এসে প্রশ্ন ছড়ে পরিস্থিতি সম্পর্কে। বিপরীতে সত্য গোপন রাখে রাজ, কারণ এই মধ্যরাতে এমনিতেও সবাই নির্ঘুম ক্লান্ত হয়ে আছে। এর মাঝে শোকের ছায়া ছড়িয়ে দেওয়াটা ভালো কিছু বয়ে আনবে না। ফরিদ আন্টির প্রশ্নে খানিকটা নীরব রইল রাজ, অতঃপর বলে, রুশান ভালো আছে, আর সাকিবেরও খোঁজ পাওয়া গেছে। চিন্তা করবেন না আন্টি, সকালের মাঝেই ফিরবে তারা। একটা স্বস্তির শ্বাস ছাড়ে ফরিদ আন্টি। রাজ ফের বলে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন, রাত অনেক হয়েছে, আপনারা সকলেই ক্লান্ত। আলোচনা খুব একটা দীর্ঘায়িত হয়নি। নিজেদের দুশ্চিন্তা হালকা করে ঘুমানোর প্রস্তুতিতে রুমের দিকে পা বাড়ালো সকলে। যায়নি আরোহী। রাজের পাশে এসে দাঁড়িয়ে বলে, খাবার রেডি করতে বলবো? নিজের মন মেজাজ খারাপ থাকলেও আরোহীর সামনে তার নিয়ন্ত্রণ রাখে রাজ। খানিকটা নমনীয় স্বরে বলে, খিদে নেই। আরোহী ফের বলে, খারাপ কিছু ঘটেছে? নীরব থেকে আরোহীর দিকে তাকায় রাজ। তার নীরবতায় আরোহী ফের বলে, আপনাকে স্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে, তাই না? আরোহীর সামনে মিথ্যা বলতে পারেনি রাজ। তার দিকে আহত দৃষ্টিতে চেয়ে বলে, সাকিব সন্ধ্যার পর থেকে আকাশ ও ইব্রাহিম তালুকদারের সাথে ছিল, তারা সাকিবকে হত্যা করেছে। মুহূর্তেই নিজের মুখ চেপে ধরে আরোহী। খানিকটা পিছিয়ে যেতেই রাজ শান্ত থাকার ইশারা করতেই থেমে যায় আরোহী। এক হাতে মুখ চেপে দাঁড়িয়ে রইল সে। রাজ এক নজর চারদিকে দৃষ্টি বুলিয়ে বলে, শান্ত হও। বলেই হালকা থামে রাজ। অতঃপর একটা বিষয় পুরোপুরিভাবে আরোহীকে বুঝিয়ে দেয় সে। সবার কাছে গোপন রাখলেও আরোহীর কাছে সাকিবের মৃত্যুর কথাটা বলার মানে হলো আরোহী যেন নিজেকে স্বাভাবিক রাখতে পারে। পরবর্তীতে সাকিবের লাশ খুঁজে পাওয়ার পর যখন সকলে ভেঙে পড়বে, তখন যেন সবাইকে ঠান্ডা মাথায় সামলাতে সক্ষম হয় সে। বিশেষ করে ফরিদ আন্টি আর তুষারকে রাজ সামলাতে পারবে। যদিও এই মর্মান্তিক ঘটনা রাজকেও তাদের সমপরিমাণে আঘাত করেছে, তবুও নিজেকে জোরপূর্বক সামলে রাখছে সে। সবাই অশান্ত হলে পরিস্থিতি শান্ত হবে কি করে? সকাল 6টা। রাতটা নির্ঘুম পার হয়ে যায় রাজের। ফজরের নামাজ শেষে নীরবে বসে রইল সে। নিলয়ের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে দুশ্চিন্তায় পাশে এসে বসে তুষারও। এর মাঝে একজন গার্ড এসে খবর দিল কেউ বাড়ির বাইরে রাস্তার ধারে বস্তাবন্দি কিছু একটা ফেলে গেছে, যার উপর রক্ত ভেসে আছে। মুহূর্তেই উঠে দাঁড়ায় রাজ, সেই সাথে উঠে দাঁড়ায় তুষারও। দুজনই উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে ছুটে যায় বাইরের দিকে। তাদের এভাবে ছুটতে দেখে বিস্মিত হয় ফরিদ আন্টি। আতকে উঠে নিজের মাঝে বিড়বিড় করে বলে, হায় আল্লাহ, যেন ভালো কিছু হয়। রাজ বাড়ি থেকে বেরিয়ে গেটের দিকে ছুটতেই দ্রুত গেট খুলে দেয় গার্ডরা। গেট পেরিয়ে বাইরে আসতেই লক্ষ্য করে সেই স্থানে কিছু লোক ভিড় করে আছে। ভোরবেলা হওয়ায় লোক সংখ্যা খুব একটা বেশি নয়। রাজের লোকেরা আগে ছুটে গিয়ে একে একে তাদেরকে সরিয়ে পথ পরিষ্কার করে নিল। সেই বস্তার পাশে এসে থমকে দাঁড়ায় রাজ ও তুষার। দেখে ময়লাযুক্ত রক্তাক্ত সেই বস্তা পড়ে আছে রাস্তায়। কেউ ধরার দুঃসাহস দেখাচ্ছে না, আবার কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত। সেদিকে খেয়াল নেই রাজের। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার। মনের ভেতর একটাই কথা বারবার জেগে উঠছে, তার ভাবনাটা যেন মিথ্যা প্রমাণিত হয়। ধীরগতিতে সেই বস্তার পাশে এসে বসে তুষার। তার মনেও একই ভয়। কাপা হাত বাড়িয়ে দিল বস্তার মুখ খোলার জন্য। সেই সাথে কাপা স্বরে বিড়বিড় করে বলে উঠে, হায় আল্লাহ, আমার সাহায্য করুন। বলেই শক্ত হাতে বস্তার মুখ খুলে নেয় তুষার। তার কিছু অংশ সরাতেই উঠে দাঁড়িয়ে যায় সে। এক পা পিছু হাঁটতেই পিঠ ঠেকে যায় রাজের সাথে। স্থির হয়ে দাঁড়িয়ে রইল রাজ। দুজনই একসাথে চেয়ে আছে সাকিবের লাশটার দিকে। জড়ো হওয়া লোকজন দূরে সরে যায় কিছুটা। পুনরায় সাকিবের পাশে থপ করে হাঁটু ভাঁজ করে বসে পড়ে তুষার। পরপর কয়েকটা শ্বাস নিয়ে আচমকাই সাকিবকে বুকে টেনে কেঁদে উঠে সে। স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় তুষারের কষ্টের পরিমাণটা একটু বেশি হবে, কারণ ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠেছে দুজন। সব পরিস্থিতিতে একে অপরের পাশে ছিল তারা। বন্ধুদের মাঝে সে তুষারকেই জ্বালিয়েছে সবচেয়ে বেশি। খুনসুটি, বিরক্ত, পরে আবার সব ঠিকঠাক। দুজন আপন ভাইয়ের মতোই। লোকে বলে পুরুষ মানুষ কাঁদে না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে পুরুষ মানুষের কান্নাটা অন্য সবার চেয়ে ভয়ঙ্কর হয়ে থাকে। যেমন এই মুহূর্তে তুষারই তার বাস্তবিক রূপ। নয়তো এর আগে কেউ কি তুষারকে কখনো এভাবে কাঁদতে দেখেছে? তুষারের কাঁধে হাত রাখে রাজ। সামনে থাকা গার্ডদের জন্য দেখতে খানিকটা সমস্যা হচ্ছে ফরিদ আন্টির। কৌতূহলে মাথাটা একটু এদিক ওদিক নিয়ে দেখার চেষ্টা করেন তিনি। হঠাৎই সাকিবের মুখটা সামনে ভেসে উঠতেই বুকটা ধুপ করে ওঠে তার। একজন গার্ড সদর দরজার সামনে একটা সাদা কাপড় বিছিয়ে দিল। রাজ নীরবে তার উপর শুইয়ে দেয় সাকিবকে। ছুটে তার পাশে গিয়ে দাঁড়ায় ফরিদ আন্টি। এক মুহূর্তের জন্য দুঃস্বপ্ন মনে হচ্ছে সবটা। সেই সাথে যেন হঠাৎই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। বসে পড়ে সাকিবের মাথার পাশে। কাপা হাতে সাকিবের গালে হাত বুলিয়ে দেয় সে। দেখে শরীরটা ঠান্ডা ও কিছুটা শক্ত হয়ে আছে শরীর, যেমনটা একজন মৃত মানুষের হয়ে থাকে। আর সাকিব তো মৃতই। খানিকটা সময় নীরব থেকে আচমকাই কেঁদে ওঠেন তিনি। এর আগে নিলয়কে হারাতে হয়েছে, আর আজ সাকিব। তার আবেগী মন এটা কি করেই বা সহ্য করবে? বুঝতে পেরেই আরোহীর দিকে চেয়ে ইশারা করে রাজ, যার মানে বুঝতে পেরে ফরিদ আন্টির পাশে গিয়ে বসে আরোহী। তবুও তাকে শান্ত করতে ব্যর্থ হয় সে। একটা শ্বাস ছেড়ে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নেয় রাজ, যেন এই কষ্টের বোঝাটা আজ খুব বেশি ভারী হয়ে উঠেছে।
খুব বেশি ভারী। সকালের শীতল হাওয়া গায়ে মেখে কবুতরের খাঁচাগুলো খুলে দেয় নিলয়। একটা কবুতর হাতের মুঠোয় নিয়ে বিড়বিড় করে বলে, এবার তোদেরকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে, হয়তো তোদের সাথে আজই আমার শেষ দিন। বলেই কবুতরটাকে ছাড়তেই ডানা মেলে উড়ে যায় সে। ঝাঁক বেঁধে তারা গুটি গুটি পায়ে হাঁটছে নিলয়ের চারপাশে। এর মাঝেই অবনী উপস্থিত হয় সেখানে। কবুতরগুলো ডানা ঝাপটে সরে দাঁড়ায় কিছুটা। অবনী তাদের দিকে এক পলক চেয়ে শুভকে বলে, আজ তো সকাল সকাল উঠে গেলেন যে, গতকাল রাতে কোথায় ছিলেন? নিলয় কবুতরগুলোর মাঝে খাবার চিটাতে চিটাতে বলে, তোমার বাবা ও ভাইয়ের সাথে। অবনী খানিকটা চমকে উঠে বলে, তারা কোথায় আছে আপনি জানেন? হ্যাঁ, আর এটাও জানি পলাতক থেকেও তারা এখনো হত্যাকাণ্ড ও নিজেদের অসৎ কাজে জড়িয়ে আছে। খানিকটা নীরব রইল অবনী। মেয়ে হয়ে বাবার এসব কর্মকাণ্ড তার কাছে অনেকটাই লজ্জাজনক। তাকে নীরব দেখে গালে হাত রাখে নিলয়। শান্তস্বরে বলে, যদি কখনো আমাদের আলাদা হওয়ার প্রসঙ্গ আসে তখন বাস্তবতা মেনে নিতে পারবে? না, অবনী সোজাসাপটা জবাব। নিলয় ভ্রুকুচকে তাকা দেই। অবনী ফের বলে, আপনাকে নিয়ে আমি অনেক দূর চলে যাব, যেখানে এসবের কিছুই থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, অনেক দূরে, যেখানে আমরা নতুন করে নিজেদের গল্প সাজাবো। অবনীর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে নিলয়। আজ বুঝতে পারে মায়া শব্দটা ঠিক কতটা ভয়ঙ্কর, যা মানুষের জীবনের পথেও বাধা হয়ে দাঁড়ানোর মতো শক্তি রাখে। না চাইতেও থেকে যায় এক অদৃশ্য পিছুটান। তবে এই পিছুটানকে কিছু সময়ের জন্য এড়িয়ে যায় নিলয়। তার মস্তিষ্কে এখন একটাই শব্দ বিচরণ করছে, প্রতিশোধ। ভাবতেই নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে অবনীর গালে স্নাইড করতে থাকে সে। শান্তস্বরে বলে, হ্যাঁ নিয়ে যাব, এই জাহান্নাম থেকে বেরিয়ে মুক্ত পাখির ন্যায় উড়ে বেড়াবো দুজন। বিপরীতে তার দিকে তাকিয়ে রইল অবনী। চোখে মুখে হাসির ঝলক তার, অথচ দূর হতে জানালার পাশে দাঁড়িয়ে তাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকা আরাফের দিকে কারোরই কোনো খেয়াল নেই। নীরবে নিলয় ও অবনীর দিকে দৃষ্টিপাত করে জানালার সামনে দাঁড়িয়ে রইল সে। নিজের উত্তরের আশায় সকাল সকাল রাজের বাড়ির সামনে এসে দাঁড়ায় সৃজনী। জানে সাকিব এখন এখানেই থাকে, একবার ঠিকানা দিয়েছিল, যে ঠিকানা তাকে আজ এই অবধি নিয়ে এসেছে। উদ্দেশ্য নিজের প্রশ্নগুলোর উত্তর জানা, সেই সাথে সাকিবের দেওয়ার সবকিছু হাতে করে নিয়ে এসেছে আজ। ভালোবাসা শব্দটা যেখানে নেই সেখানে সব মিথ্যা উপহারের কোনো প্রয়োজন নেই তার। সম্পর্কের ইতি ঘটলে সবটাই সাকিবের মুখে ছুঁড়ে চিরতরে বিদে নিবে সে। গাড়ির ভাড়া মিটিয়ে গেটের সামনে এসে দাঁড়ায় সৃজনী। গেট খোলাই ছিল, তবে ভেতরে অনেক লোকের উপস্থিতি, যা খানিকটা অবাক করে সৃজনীকে। তবুও বিষয়টা হজম করে নেয় সে। ভেবে নেয় বড় লোকদের বাড়িতে এমন লোক সমাগম অস্বাভাবিক কিছু নয়। তবুও মনের ক্ষীণ সন্দেহে পাশ থেকে একজনকে ডাক দেয় সৃজনী। এক্সকিউজ মি ভাইয়া। লোকটা তাকায় সৃজনীর দিকে। ভদ্রস্বরে বলে, জি আপু বলুন। ভদ্রস্বরে বলে, জি আপু বলেন, এখানে কি হচ্ছে? এত লোক সমাগম কিসের? লোকটা খানিকটা ভ্রুকুচকে বলে, আপনি কার কাছে এসেছেন? এখানে নাজমুল সাকিব নামের একজন থাকে, আমি তার সাথে দেখা করতে চাই। লোকটা এক নজর তাকায় সৃজনীর দিকে, অতঃপর বলে, সিআইডি অফিসার নাজমুল সাকিবের কথা বলছেন? সৃজনী হালকা মাথা নেড়ে বলে, না ভাইয়া, আপনার কোথাও ভুল হচ্ছে, সে কোনো অফিসার না, সে সবেমাত্র পড়াশোনা শেষ করে জব খুঁজছে। লোকটা ফের বলে, সবাই এটাই জানতো, কিন্তু গোপনে তিনি একজন সিআইডি অফিসার ছিলেন, আর তিনি গতকাল রাতের সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। ভ্রুকুচকায় সৃজনী, চোখে মুখে হালকা বিরক্তির ছাপ এনে বলে, সরি? জি আপু, তার লাশকে ঘিরেই এমন লোক সমাগম। বিশ্বাস না হলে ভেতর গিয়ে দেখতে পারেন। সাথে করে নিয়ে আসা সাকিবের দেওয়া সেই জিনিসগুলো হাত থেকে আছড়ে পড়ে নিচে। সে কি আদৌ সত্য শুনেছে, নাকি লোকটা তার সাথে মজা করছে? ভাবতেই দুরু দুরু বুকে ধীর পায়ে সেদিকে এগোতে থাকে সৃজনী। এদিকে অবনীর সাথে আলোচনার সমাপ্তি ঘটিয়ে গোপনে তালুকদার বাড়ি থেকে বেরিয়ে আসে নিলয়। পৌঁছে যায় তার সেই পুরনো অস্ত্রাগারে। সে তার আধিপত্যকালে যেসব অস্ত্র সংগ্রহ করে রেখেছিল, যা খুঁজে পায়নি প্রশাসনের কেউই। সেই গোপন স্থানের অবস্থান জানা ব্যক্তিটা একমাত্র নিলয় নিজেই। তবে কখনো ভাবেনি এই অস্ত্রগুলোর সাথে তার পুনরায় সাক্ষাৎ হবে। তার সংগ্রহে অনেক ধরনের অস্ত্র এখনো অক্ষত আছে। এর মাঝে তার একটা প্রিয় অস্ত্র ছিল AK-47, যেগুলো ওই সময়ে সে সরাসরি রাশিয়ান মাফিয়াদের থেকে ক্রয় করেছিল। আজ তার থেকে একটা অস্ত্র নীরবে নিজের হাতে তুলে নেয় নিলয়। বুলেট লোড করে তা সেট করে নিল অস্ত্রটিতে। অতঃপর মানবাকৃতির ন্যায় একটা বোর্ডকে নিশানা করে বৃষ্টির মতো ছুটতে থাকে বুলেট। না, নিজের নিশানা ও অস্ত্রের ক্ষমতা কোথাও এখনো জং পড়েনি, সব ঠিকঠাকই আছে আগের মতো। একটানা সবগুলো বুলেট শেষ হতেই একপাশে গিয়ে বসে নিলয়। ক্রোধ যেন তাকে অন্ধ করে তুলেছে আজ। অস্ত্রটা এক হাতে ধরে অপর হাতে বুলেটগুলো তুলে নেয় সে। যার এক ধাপ অস্ত্রে সেট করে নিয়ে বাকিগুলো একটা ব্যাগে ভরে কাঁধে তুলে নিল সে। অতঃপর হাতে থাকা অস্ত্রটার দিকে চেয়ে বলে, আমি কেবল আমার পথ পরিবর্তন করেছিলাম, তার মানে এই নয় আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। আমি কেবল নিজের হাত থেকে রক্তের দাগ মুছে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার ভাইয়ের রক্তেই আমার হাত রঞ্জিত করলো। এবার আমি তাদের শেখাবো কিভাবে রক্তের হোলি খেলতে হয়।